অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা বলে থাকি যে মর্নিং শোজ দ্য ডে ট্রাম্পের ওভালের প্রথম দিন এবং তিনি যা যা করলেন, এই যে জো বাইডেন প্রশাসনে 78টি নির্বাহী আদেশ বাতিল করা কিংবা তিনি নতুন করে যেগুলোকে ইন্ট্রোডিউস করলেন, সেইটা থেকে আপনার প্রাথমিক মূল্যায়ন কি? আসলে এই ট্রাম্প জামানায় আগামী 4 বছর বিশ্ব কেমন থাকবে, যুক্তরাষ্ট্র কেমন থাকবে এবং আমাদের উপরে কোনো আঁচ পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নগুলো করলেন সেটা আমি শুরু করি। প্রথমে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই যেতে চাই এবং আজকে যদি আপনি লক্ষ্য করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল বা গতকাল যাই বলি আমরা, দায়িত্ব নেয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন, 100-র উপরে। এখন এগুলোর বেশিরভাগই কিন্তু অভ্যন্তরীণ তার প্রায়োরিটি বা অভ্যন্তরীণ বিষয়াবলী নিয়েই কেন্দ্রীভূত। এখন এই তার অভ্যন্তরীণ ফোকাসটাকে মাথায় রেখে তিনি সেগুলো করে থাকলেও কিছু কিছু বাইরের পৃথিবীকেও প্রভাবিত করবে বা অভিঘাত নিয়ে আসতে পারে। যেমন ধরেন, একটু আগে মুর্তজা ভাই বলছিলেন যে WHO থেকে বেরিয়ে যাওয়া, প্যারিস ডিল থেকে বেরিয়ে যাওয়া, বা ইমিগ্রেন্টদের নিয়ে তিনি যেগুলো ইলিগাল ইমিগ্রেন্টসদের ব্যাপারে তার নাগরিকত্ব নিয়ে যেসব এক্সিকিউটিভ অর্ডার তিনি সই করেছেন, এগুলো ফোকাসটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকলেও তার কিন্তু একটা সারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আমরা মনে করতে পারি। তো কাজেই ট্রাম্প প্রশাসন ঝড়গতিতে এসে দায়িত্বটা নিয়েছেন এবং যেটা আমরা দেখেছি যে তিনি বেশ জনপ্রিয়তা নিয়েই, ভোটের ব্যাপক জনসমর্থন নিয়ে এসে ক্ষমতা নিয়েছেন এবং ক্ষমতা নিয়েই কিন্তু তিনি অনেকগুলো কাজ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এবারে আমার ধারণা যে ট্রাম্প প্রশাসন গতবার যে লার্নিংয়ের মধ্য দিয়ে গেছে, সেই লার্নিংগুলো তারা নিয়ে এবার একটু প্রস্তুতি নিয়ে এসছেন এবং তারা কিছু পরিবর্তনের চেষ্টা করবেন। ইতিমধ্যেই আমরা তার একটা ইঙ্গিত পাচ্ছি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি। সেই পরিবর্তনগুলি হয়তো খানিকটা সফল হবে, খানিকটা সফল হবে না, কিন্তু বাইরের পৃথিবীতে অভিঘাত যাবে বলে আমার ধারণা এবং সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা থেকেই উচ্চারিত হচ্ছে। যেমন ধরুন, বাণিজ্য ব্যাপারে ট্যারিফ ওয়ারের কথা, ইতিমধ্যে তিনি কিন্তু ট্যারিফ ইম্পোজ করার কথা বলেছেন। সেটা তার বন্ধু বলেন বা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, সকলের ক্ষেত্রেই তিনি এটা করবেন এই প্রতিশ্রুতি করেছেন। এবং পৃথিবীর সব দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে, সকল দেশের উপরেই তিনি 10% হারে গড়ে 10% একটা শুল্ক আরোপ করবেন, এই কথাও কিন্তু বলে রেখেছেন। এখন সেটা করবেন কিনা জানি না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে মেক্সিকো এবং কানাডা, তার দুই প্রতিবেশী এবং তা মুক্ত অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আগে ন্যাফটা বলতো, পরে যেটাকে আমরা US মেক্সিকো কানাডা চুক্তি বলা হয় এখন, তারা শুল্কমুক্ত এলাকা হয়েও কিন্তু তিনি বলছেন যে মেক্সিকো এবং কানাডা থেকে 25% শুল্ক দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির জন্য। চীনের ক্ষেত্রে তিনি বলছেন যে 50-60% দিতে হতে পারে। তো এখন এই বিষয়গুলো যদি তিনি বাস্তবায়ন করেন, আমার মনে হয় তিনি করতে চাইবেন এবং সেটা যদি করেন, কারণ তার যে ইকোনমিক টিম যেটা তিনি বিল্ড আপ করেছেন, তার পাশে যারা আছেন এখন, তারা কিন্তু তাদের অনেকেই গত প্রশাসনেও ছিলেন এবং তারা সকলেই এই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে শুল্ক আরোপকে একটা প্রয়োজনীয় টুল হিসেবে বিবেচনা করেন। তো কাজেই সেই জায়গায় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যেটাকে আমরা এখন দেখছি, যেখানে ধরুন মুক্ত বাণিজ্য বলি আমরা বা অবাধ বাণিজ্য, সেই অবাধ বাণিজ্যের গতিটাকে খানিকটা ব্যাহত হতে পারে এরকম মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। WTO-কে কেন্দ্র করে আমরা যে বিশ্ব বাণিজ্যিক কাঠামোটা তৈরি করা হয়েছিল গত 30-40 বছর ধরে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন। এবার যদি আপনি ভূ রাজনীতির ক্ষেত্রেও আসেন, সেই ক্ষেত্রেও আমরা দেখছি মনে করা হচ্ছে, যেমন চীনের ক্ষেত্রে অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ যেটা বলছিলেন, তিনি কিন্তু চীনকে কিভাবে দেখছেন এটা নিয়ে এখনও অনেক প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে, অনেকে বলছেন যে তিনি ইউরোপ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপ কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসছে, তিনি তার থেকে বেরিয়ে এসে তিনি এশীয় প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগী হতে পারেন এবং সেখানে চীনের সাথে একটা নতুন সম্পর্কের বিন্যাস তৈরি করতে পারেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে
আবার সহযোগিতার জায়গাও তিনি খুঁজে দেখতে পারেন। এবং তার এবার যে তিনি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার অভিষেক অনুষ্ঠানে, সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তিনি কেমন কাদের সাথে কাজ করতে আগ্রহী, তার একটা নমুনা কিন্তু আমরা প্রাথমিক নমুনা পাচ্ছি। তো কাজেই এখন ট্রাম্প প্রশাসন সবে দায়িত্ব নিয়েছেন, এই 4 বছর যে অনেক পরিবর্তন আমরা দেখব তার একটা ইঙ্গিত কিন্তু মোটামুটি আমরা পাচ্ছি। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে উচ্চারিত হবে, কিন্তু সকলেই তাতে অভিজ্ঞতাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের যেসব ইস্যুতে সম্পর্ক এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গেল প্রশাসনের যে ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিটির পরাজয় হলো 5 আগস্টে, তাদের একটা অংশ ভীষণ উত্তেজিত। তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প চলে আসলেই মনে হয় ইউনূস সরকার পড়ে যাবে। এটার একটা ঘটনা রিপিট হয়েছিল যখন ভারতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা ছিল, তখন বাংলাদেশে এখন যারা কদিন পর ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বা আসার কথা বিএনপি, তারাও মনে করেছিল যে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনা পরিবারের ঘনিষ্ঠতার ফলে তারা হয়তো পড়ে যাবে, সেটি হয়নি। ফলে ওই আলোকে যদি এটা একটু বিশ্লেষণ করেন যে আমাদের উপরে রাজনৈতিক কোনো প্রভাব সরাসরি পড়তে পারে কিনা। আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় না, তার কারণ হলো দুটো ঘটনা। আপনি যেমনটা বলছিলেন যে 14 সালের অভিজ্ঞতা, একই অভিজ্ঞতা আমার ধারণা এখনও একই রকমের অভিজ্ঞতা অন্য দিক হয়তো পাবেন। আর আরেকটা জিনিস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই দেশই তাদের পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে নিজস্ব, অন্যের ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই, এবং সেখানেই সাজুর্যের জায়গাটা তৈরি হয়। ওয়াশিংটন থেকে যদি আপনি বাংলাদেশের দিকে দেখেন, কয়েকটা উপাদানের ভিত্তিতে তারা পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে। মূলত এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি। তারা একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় বাংলাদেশকে, তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় যেখানে মানবাধিকারের প্রতি সম্মান জানানো হবে, মিডিয়া স্বাধীনতা যেগুলো বলা হয় সেগুলো। তৃতীয় হচ্ছে তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা গতিশীল দেশ হিসেবে দেখতে চায়। আর 4 নম্বর হচ্ছে যে বাংলাদেশ এই অঞ্চলে ইতিবাচক একটা শক্তি হিসাবে কাজ করুক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকুক, এই মোটা দাগে তারা দেখে। এখন আমরাও তো আমাদের দিক থেকে একই জিনিস, বর্তমান যদি আপনি লক্ষ্য করেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরির জন্যে কিছু সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে। আগামীতে একটা নির্বাচনের মাধ্যমে একটা টেকসই গণতন্ত্র বা একটা মানবাধিকারের প্রতি সম্মান রাখা যায় এরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্যই চেষ্টা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তাদের সমর্থন জানিয়েছে। আমার কাছে যেটা মনে হয়, ওয়াশিংটনের এর বাইরে যাবার কোনো ইনসেন্টিভ থাকবে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের অর্থনীতি যদি সমৃদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য করবে, এবং ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ট্রাম্প নিজে তো ট্রানজ্যাকশনাল মানুষ, তো তিনি যেখানে ব্যবসার সুবিধা থাকবে তিনি সেটাকে স্বাগত জানাবেন। এবং বাংলাদেশের মতো একটা উদীয়মান অর্থনীতি, এটা তাদের জন্যে ব্যবসা বাণিজ্য করার জন্য খুব ভালো একটা সুযোগ বলে আমার মনে হয়। এবং সেই ক্ষেত্রে এই অবস্থার পরিবর্তন করবার বা এই নীতিগত অবস্থান থেকে সরে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না।